সার্থকের মুখের কথার সাথে যে বাস্তবতার কোনো মিল নেই সেটা নিজে থেকেই নিজেকে গুম করে স্রোত এবার সার্থকের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতের ঘুম থেকে ওঠার অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত ঘুম থেকে ওঠা মাত্রই সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি তোমার মনের মধ্যে যে আমাকে নিয়ে ভালোবাসার গল্পটা লিখেছো সেটা চিরতরে মুছে দাও যত শীঘ্রই সম্ভব, তাহলে সেটাতে তোমারও ভালো আমারও ভালো হবে। কারণ তুমি এটাতে লাস্টে কি আঘাতই পাবে, এছাড়া কোনো কিছু না। কারণ তোমার এবং আমার মেল হওয়াটা রীতিমতো অসম্ভব, কারণ আমাদের দুজনের মিল কোনোদিনও সম্ভব নয়। আর তোমার হওয়া না হওয়াতেও আমার উপরে কোনো রকম কোনো এফেক্ট ফেলে না, কারণ তুমি আমার কাছে কোনোভাবেই ম্যাটার করো না। তোমার আমার বিয়েটা হয়েছে শুধুমাত্র বাবাকে সুস্থ রাখার জন্য, এছাড়া কোনো কিছু নেই। এখন এই বাস্তবতাটা তুমি যত শীঘ্রই মেনে নেবে সেটা তোমার জন্যই বেটার হবে। নয়তো বা তুমি যদি ভবিষ্যতে গিয়ে আমাকে তোমার এই কষ্ট পাওয়ার জন্য আমাকে দায়ী করো, তাহলে কিন্তু সেই দায়টা আমি কোনো মতেই মাথা পেতে নেব না। এই জিনিসটা তুমি মাথায় ঢুকিয়ে নিও। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আপনি নিজের বুকে হাত রেখে কথাটা বলতে পারেন তো, যে আমি আপনার লাইফে কোনো মতে এক্সিস্টই করি না, আমার থাকা না থাকাটা আপনার পক্ষে একই রকম। তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে আল বাদ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক সেই সময় স্রোত সার্থককে বলতে থাকে যে ঠিক আছে স্যার, আজকে সেটা হাতে নাতে আপনি প্রমাণ পাবেন। অন্যদিকে কথা বলে যখন সার্থক রুম থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় স্রোত নিজে থেকেই নিজেকে গুম করে ফেলে আর বলতে থাকে যে স্যার, আজকেই আপনার অগ্নি পরীক্ষা। আমিও দেখতে চাই যে আমার থাকা না থাকাটা আপনার কাছে ঠিক কতটা এফেক্ট করে। ঠিক সেই সময়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়া সত্ত্বেও যখন স্রোতের কোনো রকম কোনো দেখা না পায় সার্থক, ঠিক সেই মুহূর্তে সার্থক ঘাবড়ে গিয়ে স্রোতকে একের পর এক ফোন করতে থাকে। অন্যদিকে সার্থক যখন রুমে এসে দেখতে পায় যে স্রোত নিজে ফোনটাও ফেলে গিয়েছে, ঠিক সেই সময়ই সার্থক টেনশনে পড়ে যায়। রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করা মাত্র রিসেপশনিস্ট বলতে থাকে যে ম্যাডাম তো একটু বেরিয়েছিল, তারপরে কোথায় গিয়েছে সেটা আমরা কোনো মতেই জানি না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি কোথায় চলে গেলে কাউকে কোনো কিছু না জানিয়ে? এখন আমি তোমাকে কোথায় খুঁজবো বলো তো? আমার তো বড্ড বেশি টেনশন হচ্ছে। এখানে তো তুমি কাউকে চেনোও না, তাহলে তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে বলো তো? তুমি কোথাও হারিয়ে গেলে না তো? নাকি আবার গুন্ডারা তোমাকে কোথাও তুলে নিয়ে গেল? আমি এখন তোমাকে কোথায় খুঁজবো? স্রোত, তুমি আমার উপরে অভিমান করে নিজেকে কোনো ক্ষতির মুখে ঠেলে দিও না প্লিজ, তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এতক্ষণ আমাকে কোথাও খুঁজে না পেয়ে নিশ্চয়ই আপনি চিন্তিত হয়ে পড়েছেন। এবার আমি দেখবো যে আপনি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হন কি না। যদি আপনি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যান, তখন আমি বুঝতে পারবো যে আমার এখনও পর্যন্ত আপনার লাইফে প্রায়োরিটি আছে। তখন এই কথা বলার মতো যখন ওয়েটার বলতে থাকে যে স্যার, আপনি এতটা অস্থির অস্থির হচ্ছেন, দেখুন গিয়ে উনি আবার জঙ্গলে তো ঢুকে পড়ে না। উনি যদি একবার জঙ্গলে ঢুকে পড়ে তাহলে আর ওখানে থেকে কাউকে ফিরে পাওয়াটা একদমই অসম্ভব। কোনোদিনও আর তাকে ফিরে পাবেন না আপনি। তখন সার্থক বলতে থাকে ওয়েটারের কলার ধরে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কী সব ভুলভাল বকা শুরু করে দিয়েছেন বলুন তো? স্রোত শুধু শুধু ওই জঙ্গলের ভিতরে ঢুকতে যাবে কেন? তখন অন্য ওয়েটার এসে বলতে থাকে যে আজকে সকালবেলায় একজন ম্যাডামকে দেখিয়েছিলাম জঙ্গলের তরফে যেতে, আমি বারণও করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সে জেদ করে বলছিল যে না, তার জঙ্গলে ঢুকে একটু জঙ্গলটা ঘোরার শখ হয়েছে, আর সে আমার বারণ অমান্য করে সে সেখানে ঢুকে পড়েছে। তারপর থেকে আর তাকে কোনো মতে আমি দেখতে পাইনি। এই কথা শোনা মাত্র সার্থক কারো কথা না শুনেই সে জঙ্গলের স্রোতকে খোঁজার জন্য ঢুকে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।